প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা এসএসসি মাধ্যমিক এবং এইচএসসি উচ্চ মাধ্যমিক উভয় রসায়ন বিজ্ঞান বইটির যে বিষয়টি রয়েছে জৈব যৌগ বা জৈব রসায়ন। এসএসসিতে এটাতে তেমন বিস্তারিত নেই, এইচএসসিতে এই সিলেবাসটা একটু ব্যাপক বিস্তারিত। তারপর আমাদের যদি প্রথম দিক থেকে জানতে হয়, কারণ যারা মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবে, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে গেলে তাদের এই বিষয়ের ধারণাগুলো লাগবে। আজকে আমরা শুরু করি কথা না বলে জৈব যৌগ বিষয়ে আলোচনা। এই বিষয়গুলো পড়লে আমরা যে বিষয়গুলো সম্পর্কে নিজেরা জানতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, সেগুলো এখানে দেওয়া আছে। জৈব যৌগের সংজ্ঞা লিখতে পারবো, জৈব যৌগের মতামত ব্যাখ্যা করতে পারবো, জৈব যৌগ কিভাবে উৎপত্তি হয়েছে বা তাদের আমরা জৈব যৌগ বলি, জৈব যৌগের ধারণা কোথা থেকে এসেছে ইত্যাদি। এবং দৈনন্দিন জীবনে জৈব যৌগের ব্যবহার আমরা বর্ণনা করতে পারবো, যে কোনগুলোতে জৈব যৌগ বলে, এগুলো কি কাজে ব্যবহৃত হচ্ছে। আসো আমরা মূল বিষয়ে চলে যাই। প্রথমে আমরা যাব জৈব যৌগ কি এবং কাকে বলে। জৈব যৌগের সংজ্ঞা বলতে সাধারণত আমরা এটা বলতে পারি, জীব থেকে যে জৈবগুলো পাওয়া যায়, যৌগগুলো তাদেরকে আমরা জৈব যৌগ বলি। জীব থেকে আমরা কি কি যৌগ সাধারণভাবে পেতে পারি? আমাদের দৈনন্দিন জীবনের আশেপাশে বিস্তারিত কিছু জিনিসপত্র আমরা দেখি। শর্করা বা কার্বোহাইড্রেট, চিনি, আমিষ জাতীয় যৌগ, চর্বি, অ্যালকোহল, প্রভৃতি যে যৌগগুলো আমরা দেখি, এগুলোকে আমরা একত্রে বলতে পারি জৈব যৌগ। জৈব শব্দটার নামটা এসেছে জীব থেকে। জীব থেকে যে যৌগগুলো আমরা পাই তাদেরকে বলা হয় জৈব যৌগ। অনেক আগে মনে করা হতো যে প্রাণী দেহে বা উদ্ভিদ দেহে শর্করা, আমিষ, চর্বি এই জাতীয় যৌগগুলো সাধারণত অদৃশ্য শক্তি বা ঐশ্বরিক শক্তির প্রভাবে তৈরি হয়। এটাকে প্রকৃতিতে কোনোভাবে তৈরি করা যায় না। বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছিলেন যে এই যে ঐশ্বরিক শক্তির প্রভাবে জৈব যৌগটা তৈরি হয়, এই শক্তিটাকে বলা হয় প্রাণ শক্তি। তো এক্ষেত্রে তিনি একটা মতবাদ দিয়েছিলেন, এটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। এটা দিয়েছিলেন বিজ্ঞানী বার্জেলিয়াস। ওনার এই মতবাদের মূল যে কথাটা ছিল সেটা হলো প্রকৃতিতে যে কোনো যৌগ এক বিশেষ শক্তির প্রভাবে তৈরি হয়। অর্থাৎ আমরা বলতে পারি এই যে বিশেষ শক্তির কথাটা বলা আছে, এই বিশেষ শক্তিকে তিনি বলেছিলেন এখানে প্রাণ শক্তি বা ইংরেজিতে বলা হয় ভাইটাল ফোর্স। অর্থাৎ তিনি বলেছিলেন যে আমরা প্রকৃতিতে নিজেরা কোনো কিছু অথবা জৈব যৌগ তৈরি করা সম্ভব নয়। এর কিছুদিন পরে জার্মান বিজ্ঞানী, ওনার নাম ফ্রেডরিক ভোলার, উনি একটা পরীক্ষা করছিলেন। সে পরীক্ষাটাকে আমরা দেখি কি করেছিলেন।
এই অ্যামোনিয়াম সায়ানেট নামক যৌগটিকে ধীরে ধীরে তাপ দিচ্ছিলেন, যেন এটাকে আস্তে আস্তে গ্যাস থেকে তরল একটা অবস্থায় নিয়ে আসা যায়, অর্থাৎ অবস্থার পরিবর্তন নিয়ে কাজ করছে। হঠাৎই দেখেন এখান থেকে অ্যামোনিয়াম সায়ানেট যৌগটা পরিবর্তিত হয়ে একটা যৌগ তৈরি হলো, যাকে সচরাচর আমরা বলি ইউরিয়া। এই ইউরিয়া কিন্তু মানব দেহের যে ইউরিন বা প্রস্রাব, সেখানের মধ্যে এই উপাদানটা ইউরিয়া ব্যবহৃত হচ্ছে। এটা তৈরি হওয়ার পরেই সকল বিজ্ঞানীদের ধারণা ভেঙে গেল, যেহেতু এটা আমাদের জৈব দেহে বা জীব দেহে তৈরি হয় ইউরিয়া নামক যৌগটা, তাহলে অন্য যে কোনো জৈব যৌগকেও আমরা ল্যাবরেটরিতে প্রস্তুত করতে পারি। এই আবিষ্কার হওয়ার পর থেকে একটু আগে যে আমরা বলেছিলাম বার্জেলিয়াসের যে মতবাদ বা প্রাণশক্তি মতবাদ, সেটা থেমে গেল। কারণ এখানে তো ল্যাবরেটরি বা কক্ষে আলাদাভাবে একটা জৈব যৌগ যেটা মানব দেহে তৈরি হয়, সেটা থেকে আমরা প্রস্তুত করতে পারছি। এইরকম যৌগগুলোকে কার্বন সমৃদ্ধ যে যৌগগুলো আছে তাদেরকে মূলত জৈব যৌগ বলা হয়। সবচেয়ে বর্তমানে যে আমরা আধুনিক সংজ্ঞা ব্যবহার করি কার্বন জাতীয় যৌগ, অর্থাৎ জৈব যৌগের প্রধান উপাদান হবে কার্বন। এর সাথে অন্যান্য উপাদান বা পরমাণু থাকতে পারে। প্রধান উপাদান কার্বন, সাথে হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন ইত্যাদি পরমাণু থাকতে পারে। তবে এখানে কার্বন জৈব যৌগ থাকবে। কিন্তু এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, কার্বনের যৌগগুলোকে আমরা জৈব যৌগ বললেও পৃথিবীতে বিদ্যমান সকল কার্বনের যৌগগুলোকে জৈব যৌগ বলা হয়। যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সোডিয়াম কার্বনেট, যেটাকে কাপড় কাটা সোডা বলি, এগুলো কিন্তু কার্বন থাকে সত্ত্বেও তারা জৈব যৌগ নয়। তার প্রত্যেকটা জৈব যৌগের নির্দিষ্ট কিছু বিক্রিয়া বা তাদের নির্দিষ্ট কিছু ধর্ম আছে। এই ধর্মের উপর ভিত্তি করে আমরা বাকি যে যৌগগুলোকে বলতে পারবো, সেগুলোকে আমরা বলবো জৈব যৌগ। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু জৈব যৌগ আমরা একটু দেখি যে কি কি ব্যবহার করা হয়। কারণ আমাদের শিক্ষার্থীদের ধারণা আছে জৈব যৌগ অধ্যায়টা বেশ কঠিন এবং এটা নিয়ে পড়তে গেলে মূলত ল্যাবরেটরির বিষয়, কিন্তু আসলে জৈব যৌগ আমাদের দৈনন্দিন জীবনের প্রতি ক্ষেত্রে আমরা ব্যবহার করে যাচ্ছি। এমনকি আমাদের যে জীব দেহ বা মানব দেহ, এটা সম্পূর্ণ জৈব যৌগের সমাহার। অসংখ্য জৈব যৌগ মিলে তারপর এই দেহটা তৈরি হচ্ছে। একইভাবে উদ্ভিদের ক্ষেত্রে একই কথা। আমরা কিছু জৈব যৌগের উদাহরণ দেখি। পেট্রোলিয়াম তেল, এগুলো সব জৈব যৌগ। যেমন অক্টেন, মোম, এটাও জৈব যৌগ। আমাদের দেহের যে বিভিন্ন উপাদান বা আমরা খাদ্য উপাদানগুলো গ্রহণ করি, শর্করা, আমিষ ইত্যাদিও বিভিন্ন ধরনের জৈব যৌগ। আমরা যে বাসা বাড়িতে গ্যাস ব্যবহার করে সিলিন্ডার রান্নার জন্য, মিথেন গ্যাস, এটাও জৈব যৌগ। বার্নিশ অথবা রং এর কাজে যে ব্যবহার করা হয়, অথবা হোমিওপ্যাথির ক্ষেত্রে অ্যালকোহল, এগুলোকে আমরা বলতে পারি খাদ্য উপাদান। প্রাকৃতিক গ্যাস হলো মিথেন। অ্যালকোহল হিসেবে আমরা ব্যবহার করি ওষুধ। ওষুধ বলতে গেলে হোমিওপ্যাথি বোঝানো হচ্ছে। বার্নিশ,
ইত্যাদি। আমরা যে বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করি, এগুলো বিভিন্ন ধরনের পণ্য। তাহলে এখানে যে যৌগগুলোর নাম লেখা হয়েছে এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত। জ্বালানি হিসেবে তা ব্যবহার করা হয়, মোমকে ব্যবহার করা হয়। মোমকে আমরা সরাসরি বলতে পারি হাইড্রোকার্বন। জৈব যৌগ হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি দেখে একে একত্রে হাইড্রোকার্বনও বলা হয়। শর্করা, আমিষ, মিথেন গ্যাস, অ্যালকোহল, প্লাস্টিক। তাহলে জৈব যৌগ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন যৌগ, এগুলো আমাদের আশেপাশে আছে। এগুলো নিয়ে আলাদা করে গবেষণা বা এরকম তো দরকার নেই। তাহলে যেগুলো আমাদের আশেপাশে আছে আমরা সেই যৌগগুলো যদি শনাক্ত করতে পারি তাহলে আমরা বলতে পারবো এর মধ্যে কোনগুলো জৈব যৌগ, কোনগুলো না। একই সাথে আমরা যে আরো দৈনন্দিন কিছু জিনিসপত্র ব্যবহার করি, যেমন পানি, তারপরে লিখি চারটা: পানি, লবণ, সোডিয়াম ক্লোরাইড, সোডা, কাপড় কাটার সোডা, এগুলো কিন্তু সব অজৈব যৌগ। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা যৌগগুলো ব্যবহার করি তাদের মধ্যে কিছু অংশ জৈবও আছে আর কিছু অংশ আছে অজৈব। আশা করি তোমরা এখান থেকে জৈব এবং অজৈব যৌগগুলো আলাদা করতে পারবে। এখন এখান থেকে যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, বিভিন্ন স্তরের জ্ঞান অথবা অনুভবমূলক, আমরা সেই বিষয়টি দেখব। ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে যে আমরা প্রশ্ন দিয়েছি যে নিচের কোনটি জৈব যৌগ, এখানে আমরা বলেছিলাম সোডা। সোডার রাসায়নিক নাম ছিল সোডিয়াম কার্বনেট, এটাকে কাপড় কাটা সোডা বলা হয়। প্লাস্টিক এবং নাইলন, এই দুটাকে আমরা বলেছিলাম পলিমার। পলিমার তৈরি করতে হলে বিভিন্ন ধরনের জৈব যৌগ ব্যবহার করতে হয়। তাহলে এক্ষেত্রে যেহেতু জৈব যৌগ চাওয়া হয়েছে, সোডা অবশ্যই জৈব যৌগ না, বাকি রয়েছে প্লাস্টিক এবং নাইলন। তাহলে এক্ষেত্রে আমাদের জন্য সঠিক উত্তর হলো দুই তিন। এটা সঠিক। এভাবে আমরা বের করে ফেলতে পারবো যে কোনটি জৈব যৌগ বা কোনটি জৈব যৌগ না। এছাড়া এখান থেকে প্রশ্ন আসতে পারে জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগ শনাক্তকরণ ইত্যাদি।
এখন আমরা তোমাদের একটা বাসার কাজ দেবো। এটা তোমাদের জন্য বাসার কাজ থাকবে। আশা করি আজকে যে পাঠ পড়ালাম এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। বাসার কাজটি করে আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেখানে কমেন্ট বক্সে তোমরা ক্লাস সম্পর্কে মন্তব্য করতে পারবে। একই সাথে বাসার কাজ ওখানে সাবমিট করা যাবে। আর এই ক্লাস বিষয়ে কারো কোনো মন্তব্য থাকলে নির্দিষ্ট কমেন্ট বক্সে লিখবে। আর এর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো জৈব যৌগের গঠন, অর্থাৎ যে যৌগগুলোকে আমরা এখানে জৈব যৌগ বলেছি এবং যাদের জৈব যৌগ বলিনি, এটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হলে তাদের গঠন বের করতে হবে। এই গঠন দেখে আমরা বলে দিতে পারবো কোনগুলো জৈব যৌগ আর কোনগুলো জৈব যৌগ নয়। তো আশা করি ততক্ষণ ভালো থাকবে। আর চ্যানেল দেখে যদি তোমাদের উপকার হয় বা বিন্দু মাত্র উপকৃত হও, অন্যদের দেখতে অবশ্যই তাদের আমন্ত্রণ জানাবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আসতে সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।